আমি নরসিংপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ। আর ঘটনাস্থল হচ্ছে 3 নং ওয়ার্ড রহিমরপাড়া গ্রামে উত্তর প্রান্তে মরা দক্ষিণ প্রান্তে সেলা নদীতে মইনুদ্দিন ভাই উনি আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আমার ক্লাসমেটও ছিলেন, এর সাথে লেখাপড়া করতাম। এই ওনার মৃত্যু সংবাদ পেয়ে আসছি। এই মুহূর্তে এই লাশটি নদী থেকে উঠানো হয়েছে। ওনার এক হাতে মোবাইল এবং জুতা হাতের ভিতরে ছিল এবং এলাকাবাসী সহ সকল মুরব্বিয়ান এবং ইউপি সদস্য, সাবেক চেয়ারম্যান আমার ইসলামপুরের সহ সবাই আসছেন ওনার লাশ দেখার জন্য। এবং প্রকৃতপক্ষে ওনার ঘটনা কি আমরা হয়তো ক্লিয়ার হইতে পারতেছি না, হয়তো রহস্যজনক যেহেতু মৃত্যুটি, পোস্টমর্টমের মাধ্যমে মূল বিষয়টি বাইরে আসবে এবং যদি কোনো লোক ষড়যন্ত্র করে ওনাকে মেরে থাকে তার উপযুক্ত বিচার আমরা এলাকাবাসী এবং আমি ইউপি চেয়ারম্যান হিসেবে আমিও দাবি করি ওনার উপযুক্ত বিচার পাওয়ার জন্য। এবং এখানে আমাদের দুয়ারার এসআই সাব ইন্সপেক্টর আতিয়া রহমান উনি নরসিংপুরের দায়িত্বে আছেন, বিধায় উনি আসছেন। এখন এই লাশটি পোস্টমর্টমে কিছুক্ষণ পরে নেওয়া হবে। আর ওসি তদন্ত সাহেব রাস্তায় আছেন, উনি আসার পরে স্পটে বিষয়টি আরো তদন্ত করে দেখে তারপরে লাশটি এই জায়গা থেকে নেওয়া হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই আর ওনার রুহের মাগফিরাত কামনা করি, যেহেতু দীর্ঘ টাইম ওনার সাথে আমি লেখাপড়া করেছি, ম্যাট্রিক পর্যন্তই উনি আর আমি একসাথেই ছিলাম, বিদায় ওনার দোয়া এবং মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মহোদয়কে। সম্মানিত দর্শক, আমরা আসলে বিষয়টি খুব মর্মান্তিক, যার জন্য সবার বক্তব্যটিও মর্মান্তিক ভাবে আসছে। তো আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলছি সাইরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী আওয়ামী লীগ নেতা জনাব মতকিন আলী মাস্টার সাহেবকে। আসসালামু আলাইকুম। উপস্থিত এখানে আছেন আমার নরসিংপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নুরুদ্দিন সাহেব, যিনি একটু আগে বক্তব্য দিলেন। উপস্থিত আছেন আমার ইসলামপুর ইউনিয়নের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি, এবং সর্বজন শ্রদ্ধা বলতে হবে, জনাব আব্দুল হাকিম সাহেব। উপস্থিত আছেন নরসিংপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব দন্যা সাহেব সহ অনেক মুরব্বিয়ান যুবক ভাইরা। আমরা কিন্তু বিষয়টা নিয়ে অত্যন্ত মর্মাহত, যে মঈনুদ্দিন তার নাম, সে মারা গেছে আমার অত্যন্ত কাছের মানুষ এবং প্রিয়জন। তার মৃত্যুতে আমি খুব শোকাভূত, কারণ অত্যন্ত কাছের মানুষ, আমার কাছের মানুষ। এই যে রহস্যজনক মৃত্যুটা আমার কাছে রহস্যজনক লাগতেছে, জানি না মহান রাব্বুল আলামিন এই রহস্য ভেদ করতে পারবেন। আমার দাবি তার এই মৃত্যুর রহস্য যেন আল্লাহ উদ্ঘাটন করে দেন। এখানে আইন প্রয়োগকারী সংস্থা এসেছেন, উনারা সুরতাল করতেছেন। সুরতাল পরে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম পরে আমরা বুঝতে পারবো যে বিষয়টা কি হয়েছে না হয়েছে। আর সবচাইতে বড় কথা যেটা, যদি তার কপালে মৃত্যু, স্বাভাবিক মৃত্যু তাইকা থাকে এইভাবে, তার জন্য যাতে কোনো মানুষ হয়রানি না হয়, এটাও আমরা চাই। আর যদি কোনো দুষ্কৃতিকারীর হাতে হে নিহত হয়, তার মৃত্যু হয়, আমরা এর সমুচিত বিচার চাই, উপযুক্ত বিচার চাই, এইটাই আমার কামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা একটু ক্লিয়ার দিলেন। আজকে প্রথমে আমি সাতর সুনামগঞ্জ চ্যানেলকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের অত্যন্ত প্রিয়জন সামাজিক ব্যক্তিত্ব নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের প্রিয় মঈনুদ্দিন
মঈনুদ্দিনের লাশ আমরা আজকে সোনালীচেলা নদীর রহিমরপাড়া গ্রামের দক্ষিণে এবং চেলা নদীর উত্তর পারে আমরা পানিতে দেখতে পাই। ইতিমধ্যে আমরা অনেকেই অনেক কিছু বলেছেন, এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দিন। পাশাপাশি মঈনুদ্দিনের মৃত্যু রহস্যজনক আমাদের কাছে মনে হচ্ছে। যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে মঈনুদ্দিনকে এভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়, আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। পাশাপাশি আমাদের প্রশাসন, আমার মনে হয় এখন ডিজিটাল যুগ, প্রশাসনের সময় লাগবে না এই সমস্ত বাহির করতে। কি ঘটেছে, আমার এক বাগনা বলছে রাত্রে 12:30টার সময় কে বা কারা তাকে ফোন দিয়ে বারবার উত্ত্যক্ত করে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। সে বারবারই বলছে আমার বাইরে নিষেধ করার পরও আমার ভাই গেছেন। আজকে 2 দিন পরে তাদের লাশ, গত রবিবার রাত্রে থেকে মঈনুদ্দিন নিখোঁজ, রাত 1টার পর থেকে আজকে তার লাশ নদীতে, চেলা নদীতে সকাল 8টার সময় কিছু লোক দেখতে পেয়ে বিভিন্ন অঞ্চলে খবর করে আমরা এখানে এসেছি, জমায়েত হয়েছে। আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা এই সমস্ত ঘটনা যারা যদি কোনো ব্যক্তি থেকে হয়ে থাকে, আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব চারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব নূর মিয়ার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসলে খুব দুঃখ বড় মন নিয়ে কথাও ভিতর থেকে বাইর হচ্ছে না। এই মঈনুদ্দিন ভাই আসলে এক মঈনুদ্দিন না, আমাদের অভিভাবক ছিলেন। ওনার যে মৃত্যু আজকে আমরা দেখেছি, আসলে আমাদের কাম্য ছিল না। জানি না সবকিছু তদন্তের মধ্যে বার হয়ে আসবে, কারণ ওনার যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে রহস্যজনক আমাদের কাছে লাগতেছে। বর্তমান ডিজিটাল বাংলাদেশ, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, ওনার মৃত্যু কিভাবে ঘটেছে আমরা সাধারণ মানুষ যেন সবকিছু জানতে পারি। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি, উনি ওনার বাড়িতে ওনার পারিবারিক এক ব্যাপার নিয়ে বসা ছিলেন, কিন্তু অনেকবার একজন ফোন করে ওনাকে বারবার ফোন করে ওনাকে আসার জন্য অনুরোধ করতেছিলেন। তো উনি রাত্রে 12:30টার সময় বাড়ি থেকে বাহির হয়ে এসেছেন, তারপর থেকে উনি নিখোঁজ। আমরা এই অত্র এলাকার কৃতি সন্তান এই মঈনুদ্দিন সাহেব আমাদের অভিভাবক এবং সালিশ ব্যক্তিত্ব। উনি গত নির্বাচনের আগে উনি ইউপি নির্বাচন করেছেন এবং উনি সম্মানজনক ভোট পেয়েছিলেন। আমি আমার এলাকার পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানাবো, ওনার এই যে মৃত্যু, এই মৃত্যু কিভাবে ঘটেছে আমরা যাতে জানতে পারি। আমরা এই অপেক্ষায় আছি প্রশাসনের দিকে, আমরা যাতে ন্যায় বিচার এবং যদি উনি ষড়যন্ত্র শিকার হয়ে থাকে তার জন্য সর্বোচ্চ শাস্তি প্রশাসন দিতে পারে, সেই কামনায় করি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চারগাঁও গ্রামের আরেক সালিশ ব্যক্তিত্ব জনাব নুরুদ্দিন সাহেবের কাছ থেকে ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সাথক দ্বারা চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মর্মান্তিক ঘটনায় সশরীরে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য নেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার মামা জনাব আব্দুল হাকিম সাহেব,
এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমার সহপাঠী জনাব নুরুদ্দিন আহমদ। উপস্থিত আছেন আমাদের গ্রামের আরেক সালিশ ব্যক্তিত্ব জনাব মাস্টার মতকিন সাহেব। আজকে যে ঘটনাটা আমরা আপনারা দেখেছেন, আমার এই ছোটবেলার সাথী, আমরা একসাথে লেখাপড়া করেছি। আমার খুব কষ্ট হচ্ছে, ক্লাস 6 থেকে আমরা একসাথে লেখাপড়া করে প্রতিদিন আমরা যখন বাড়ি থেকে হাই স্কুলে যেতাম আমরা একসাথে থাকতাম। ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমাদের গ্রামের একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ছিল, যা ডাকে আমাদের গ্রামে একটা ঐক্যবদ্ধ ছিল। আমার 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 নেতা চাচা মাস্টার মতকিন সাহেব, মঈনুদ্দিন, এরা দুইজন মিলে আমাদের গ্রামটাকে একটা কন্ট্রোলের মধ্যে রেখেছিলেন। আমাদের গ্রামে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। অত্যন্ত একজন ভালো মানুষ আমার এই সহপাঠী মঈনুদ্দিন। ওনার স্মৃতিটা যেমন আজকে আমার কাছে বিলীন হয়ে গেছে, আমরা ভাবতেই পারছি না কুচক্রী মহল এভাবে একজনকে ডেকে এনে তার এভাবে মৃত্যু আমরা কামনা করব, এটা আমরা ভাবতে পারি নাই। আজকের এই সবার উপস্থিতিতে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে বা যারাই হোক, যদি ষড়যন্ত্র করে আমাদের সহপাঠী, আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মঈনুদ্দিনকে যদি যারা কেউ হত্যা করে থাকে, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো উপযুক্ত বিচারের মাধ্যমে যাতে তাদের যারা খুনি তাদের উপযুক্ত বিচার হয়। এবং আমরা আজকের এই পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে, তার তদন্তের মাধ্যমে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে তার বিচার করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন আমি এবং মঈনুদ্দিন, আমাদের আরো মাস্টার শাহানুর, আমরা একসাথে লেখাপড়া করেছি, কিন্তু আজকে মঈনুদ্দিন আমাদের মাঝে নেই, সেটা আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা সবার কাছে মঈনুদ্দিনের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সুস্বতন্ত্র পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা খবর শুনে এসেছে, তার অত্যন্ত প্রিয় ভাজন একজন মঈনুদ্দিন ছিল, যার নাম সবাই চিনত, যার মৃত্যুতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং পরিশেষে আজকের এই মঈনুদ্দিনের সুস্বতন্ত্র পরিবারের প্রতি আবারও সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন নরসিংপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব দনমিয়া সাহেব। আমি ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের ছাতক সুনামগঞ্জ চ্যানেলের প্রথম ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন এইখানে জেলা জনগণ, আমার উপস্থিত মুরব্বিয়ান এবং সাবেক চেয়ারম্যান নরসিংপুর ইউনিয়ন এবং বর্তমান নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য মুরব্বীরা, আসসালামু আলাইকুম। আমার মঈনুদ্দিন ভাই খুব কাছের মানুষ ছিলেন, আমার একসাথে 40 ব্যক্তিত্ব ছিলেন, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে গেলে উনি সমাধানের চেষ্টা করতেন। উনি খুব ভালো একজন লোক ছিলেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং ওনার যদি মৃত্যুটা কোনো চক্র করে প্রশাসনের কাছে আমি জোর দাবি তার উপযুক্ত বিচার চাই এবং উপযুক্ত বিচার করার জন্য আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে বক্তব্য আমরা এই মৃত্যুটা কোনো লাগান স্বাভাবিক মৃত্যু না, এটা অস্বাভাবিক মৃত্যু এবং ষড়যন্ত্রমূলক ভাবে হয়তো এটা রাজনৈতিক প্রতিপক্ষ, সামাজিক প্রতিপক্ষ এবং ব্যবসায়ী প্রতিপক্ষ। উনি একজন সামাজিক ব্যক্তিত্ব, এটা নিহাত এটা দুর্ঘটনা এবং এটা হত্যা, এটা এটা হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, ঠিক আছে না? এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা অস্বাভাবিক এবং মানুষ দ্বারা এটা হয়েছে। আমরা আশা করি এটা কেউ অস্বাভাবিক সন্দেহ তো নয়, এটা একবার নিশ্চিত একটা অস্বাভাবিক মৃত্যু এবং ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই, ঠিক আছে না? নিশ্চিত কেউ মারছে তার বেটা। ধন্যবাদ। আসলে সবার বক্তব্যের মাধ্যমে আমরা এতটুকু জানতে পারছি, আজকে যার লাশ এখানে পাওয়া গেছে উনি একজন সালিশ ব্যক্তিত্ব এবং গত রবিবার রাত্রে ওনাকে কে বা কারা রাত 12টার দিকে ফোন করেছে। ফোন করে ওনাকে আসতে বলেছে বাইরে, উনি চলে এসেছেন। উনি এভাবে প্রায় সময় চলে যান বিভিন্ন লোকজনের ডাকে, কারণ উনি একজন সালিশ ব্যক্তিত্ব। আমাদের এলাকায় যত কিছু ঘটে উনি শোনার সঙ্গে সঙ্গে এটা সমাধানের চেষ্টা করেন।
তো আসলে ঠিক এভাবেই উনি রবিবার রাত্রে এখানে বাড়ি থেকে চলে এসেছিলেন। আসার পর উনি নিখোঁজ হওয়ার পরে প্রায় 2 দিন পরে উনার লাশ এই রহিমপাড়া নামক স্থানে চেলা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এখানে যেহেতু নদীতে বার্কি শ্রমিক আছে, প্রথমেই অনেক বার্কি শ্রমিকরা ওনার লাশ দেখতে পায়। দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনার খবর পেয়ে আমাদের নরসিংপুর ইউনিয়নের কৃতি সন্তান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব কামরুজ্জামান রুবেল ভুইয়া ভাই এখানে এসেছেন। আমি ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন মিডিয়া যারা দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক একটা ঘটনা। আমি শুনে মর্মাহত হয়েছি। বিগত 16 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ওনার সাথে একসাথে নির্বাচন করেছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, কিন্তু প্রার্থী থাকাকালীন সময়েও উনি যেহেতু সালিসি ব্যক্তিত্ব ছিলেন, আমার বাবাও সালিসি ব্যক্তিত্ব ছিলেন, আমার বাবা 2 বারের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সেই সুবাদে ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আর বাবার এই সম্পর্ক থেকেই আমার সাথে সম্পর্ক, আমাকে সবসময় ভাতিজা বলে সম্বোধন করত, আমাকে খুব স্নেহ করত। আমি গত রাত্রে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। ঘুরে এসে বাড়িতে পৌঁছাই। ঘুমানোর পর ঘুম থেকে উঠে শুনি, ফেসবুকে দেখি মঈনুদ্দিন চাচা আর আমাদের মধ্যে নেই। ফেসবুকে দেখে প্রথমে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, বাকরুদ্ধ হয়ে গেছিলাম। জানি না মৃত্যুর কারণ, কিভাবে মৃত্যু হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এখানে ইনভেস্টিগেশন করতে পুলিশ প্রশাসন এসেছে, ওনাদের মাধ্যমেই সঠিক তথ্যটি বের হয়ে আসবে আশা করি। আর বিশেষ করে আমি প্রার্থনা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের প্রত্যেক মানুষেরই ভুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন, এই কামনা করি। এবং আজকের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শুধু ওনার পরিবার নয়, এই গোটা অঞ্চল শোকাহত হয়ে গেছে। এই অঞ্চলের অত্যন্ত পরিচিত একজন মানুষ ছিলেন, যে কোনো মানুষের সাহায্যে এগিয়ে আসতেন। এই ইউনিয়নের যে কোনো সমস্যা হলে ওনাকে সবার আগে আমরা সেখানে পেতাম। এই ইউনিয়নবাসী আজকে শোকাহত, পাশাপাশি যে পরিবার সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে যারা, তাদেরকে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আসলে যিনি আজকে এখানে আমাদের মধ্যে লাশ হয়ে রয়েছেন, আসলে উনি কিন্তু এই অত্র এলাকার, আমি আবারও বলছি, অত্র এলাকার একজন সালিশ ব্যক্তিত্ব, একজন ব্যবসায়ী মানুষ এবং একজন রাজনীতিবিদ। কিন্তু আজকে এভাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে ওনার লাশ এভাবে এখানে পাওয়া যাবে। উনি রবিবার রাত 12টা থেকে বাড়ি থেকে চলে এসেছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসার পরে, তো ওনার লাশ নদীতে পাওয়া যাওয়ার পর ওনার আত্মীয় স্বজনরা আসলে কান্নায় ভেঙে পড়েছেন। অনেকে নিজেকে আত্মহারা ভাবে কান্নাকাটি করছেন। সুপ্রিয় দর্শক, আমরা ওনার ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব উনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, বা এটা ওনার এই যে মৃত্যু হয়েছে, ওনার মৃত্যু সম্বন্ধে উনি বলবেন যে এটা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। ওনার ধারণা থেকে উনি ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী,
আমি আমার ভাই সম্বন্ধে কিতা কইমু আর কিতা হওয়া যাইব, আমি আমার কোনোভাবে আমি সুস্থ নাই। আমার ভাইয়ের লগে গত রবিবার বাজার বার আছিল। গত রবিবার আমি বাজার করিয়া প্রতিদিন আমি 12টা 10টা 11টার সময় যাই। প্রতিবারের মতো আমিও গত রবিবারে গেছি। যাওয়ার পরে 12:30টার দিকে আমি আমার বাইরে মাতাইছি, বাইরে গিয়া ফ্যামিলিতে আমার রুমও গিয়া। তো প্রত্যেক দিনও আমরা ভাই এনেখানো হই প্রতিদিন গিয়া। কে আইছে না আইছে, আমরা 7 ভাই আছি, আমি 7 ভাইয়ের মাঝে 3 নম্বর ভাই। তো একজন যদি বাকি থাকে তো আমার ভাইয়ে খোঁজ করবা, আমরা যদি যাই আগে আমার ভাই থাকলে আমরা খোঁজ করি। তো এইভাবে আমরা সকলের একে অন্য যোগাযোগ থাকে। গত রবিবারে রাত 12:30টার দিকে আমি আমার রুমও, আমার বড় ড্রয়িং রুমও আমার বাইরে পাইছি, পাইয়া মাথায় দিয়ে আইছি। আরো মানুষ আসলাম, অনেক মানুষ বিচারের লাগে আইছে তারা। আমি ধন্যবাদ তারা রেবাদ দিয়ে আমি আমার গেছি কি আমি পর্যন্ত 12:30টা পর্যন্ত আমি তার লাগে কথাবার্তা কইতাম পারছি। কথাবার্তা কইয়া এর ভিতরে বারবার ফোন, আর তখন আমি করবে কইরা আমি কইলাম যে বারবার ফোন অত রাত্রে ফোন দিই কেন মানুষ আবার। আমার ভাই একজন ছোট ভাই একজনে কইলো যে এটা কুনুরা থেকে বলে ফোন, আর তান্তে মাথা ইসলাম কুনুরা থেকে বিশেষ ফোন। আর আমি কই আইছি তার আমার বাইরে যে ভাই রাত্রে কইছি তো আমরা নিষেধ যে ভাই কোনো আনো বিচার আচারও বা কোনো আনো যাইতা না, রাত্রে চলাফেরাটাও বন্ধ করতা, যে এটা যাইতে দিও না। তখন আর আমি কই আমি আমার আইছি। তখন আর পরবর্তীতে 12:30টার পর থেকে আমি আর কোনো কিছু জানি না। আমি পর্যন্ত যতটুকু জানি আর কি আপনার কাছে আমি চিন্তা দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারছি ওনার ভাইয়ের কাছ থেকে, ওনার ভাই বক্তব্য আপনারা শুনলেন। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন যে এখানে যে জায়গাটিতে ওনার লাশ পাওয়া গেছে, এই ওয়ার্ডের জনপ্রতিনিধি সুনামধন্য ব্যক্তিত্ব জনাব ফয়াজউদ্দিন চাচাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের লাইভে যারা এই বিষয়টি দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি দুঃখ প্রকাশ করছি, ভারাক্রান্ত হৃদয়ই বলতে হচ্ছে। সকালে ফজর পরে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ফোনে 3-4টি কল বেজে উঠছে। তারপরে আমি ঘুম ভাঙছে, তারপরে কল রিসিভ করতে না করতেই আমার গ্রামের এক ভাতিজা বাড়িতে গেছে। তখন সময় হবে প্রায় পৌনে 8টা। সাথে সাথে নিউজ পাইলাম যে গ্রামের দক্ষিণ দিকে এখানে নদীর কিনারে একটি লাশ ভাসমান। আমি সাথে সাথে এখানে ছুটে আসি। আসতে না আসতেই রাস্তার প্রতিমধ্যে থাকতেই নিউজ পাই যে ওই লাশটি পশ্চিম শেরগাঁও নিবাসী আমার বড় ভাই মঈনুদ্দিন সাহেবের। আমি কাছে এসে নিশ্চিত হই। তারপর থেকেই এখানে আমি এই লোকজন সমবেত হচ্ছে দেখার জন্য, বিভিন্নভাবে তাদেরকে দেখার সুযোগ করে দেই, থানায় যোগাযোগ করি। আমি ওসি স্যারের সাথে ফোন দিছি, কথা বলতে পারি নাই। তদন্ত স্যারের সাথে কথা বলতে পারি নাই। পরে এসআই আতিয়ার ভাইকে ফোন দিছি, উনি বলছে নিউজ পাইছি, আসতেছি। তখন 8টা হবে বা 8টার কিছু পরে হবে। ওরা আসছেন, ওরা আসে এখন লাশের সুরতহাল বর্ণনা করতেছেন। লাশ উঠাইছেন, লাশ দেখছেন, আপনারা সবাই ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। এখন সর্বশেষ কি হয় না হয়, এখন প্রশাসনের লোকজন এখানে আছেন, ওরা এটা তদন্ত করবেন, লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাবেন। আর পরিবার থেকে এখন আমরা কোনো অভিযোগ সুনিশ্চিত, কোনো সন্দেহান অভিযোগ তারা দিতেছে না। শুধু তার একটা ভাই বলতেছে গত রাতের আগের রাতে 28 তারিখ দিবাগত রাতে ওনার ভাইকে উনি জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছেন রাতে সন্ধ্যার পরে। উনি বলছে কুনিমুরা একটি বিচারে যাচ্ছি। রাত গভীর হয়েছে, উনি ফোন দিতেছে যে ভাই কোথায়, বলে আমি একটা সালিশ বৈঠকে আছি কুনিমুরায়। এরপরে একটার পর থেকে উনি আর ফোনে পাইতেছে না। এটুকু আমি তার ভাইয়ের কাছ থেকে শুনতে পারছি, বা এখানে যারা আছেন সবাই শুনছেন, তার ভাই এরকম বক্তব্য দিছে। এর বাইরে আর কিছু আমাদের জানা নেই। ওনার অবস্থার উপর আপনারা সবাই দোয়া করবেন। উনি একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন, উনি সদালাপি খুশমেজাজি একজন লোক ছিলেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি।
আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে বক্তব্য শুনছিলাম অত্র ওয়ার্ডের, যেখানে লাশ পাওয়া গেছে, এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ইউপি সদস্য জনাব ফয়াজউদ্দিন সাহেবের কাছ থেকে। আমরা আসলে এখানে বলার অনেক কিছু ছিল, কিন্তু বলা যাচ্ছে না, যেটা খুব মর্মান্তিক ঘটনা বিদায় এখানে অনেকেই কিছু বলতে চাচ্ছেন না। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন মুখ দেখায় না। তো আমরা আপনাদেরকে পুলিশ নদী থেকে লাশটি উঠিয়েছে, উঠানোর পরে জমিতে রাখছে, যেখানে সার্কেল মহোদয় আসবেন। আসার পরে সুরতাল রিপোর্ট শেষে ওনার লাশ পোস্টমর্টমের জন্য সুনামগঞ্জ নিয়ে যাওয়া হবে। সম্মানিত দর্শক, আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন ঘটনাটি বেশি বেশি শেয়ার করবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে আমরা জানি এখানে উপস্থিত আছেন প্রশাসনের একটু রাস্তা দেন। আমরা আমাদের সঙ্গে রয়েছেন এখানে নসিমপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনাব আতিয়া সাহেব। ওনার কাছ থেকে আমরা বর্তমান ভাইস চেয়ারম্যান আমাদের এখানে উপস্থিত আছেন জনাব রফিকুল ইসলাম ভাই। রফিকুল ভাইয়ের কাছ থেকে আমরা আচ্ছা ঠিক আছে, আমরা স্যারের বক্তব্য পরে নেব। আমরা এখান থেকে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ বিদেশের সকল প্রিয় সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের এই এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মঈনুদ্দিন ভাই ছাইরগাঁও গ্রামের, তিনি খুব ভালো লোক ছিলেন। আসলে আমাদের বলার ভাষা নেই কিভাবে যে ওনাকে উপস্থাপনা করি। উনি গত 3 দিন যাবত আমাদের এলাকায় একটানা বিচার সালিশি ছিলেন। রোববারের দিনেই সোনাইত্যা গ্রামের একটি বিচার সালিশে ছিলেন। পরবর্তীতে রোববার 12টার পর থেকে ওনার সাথে আর কোনো কারো সংযোগ হচ্ছে না। রোববার থেকে ওনাকে কেউ পায়নি। ওনার পরিবারের লোকজনের কাছ থেকে শুনেছি রোববারে রাত 12:30 থেকে উনি বেরিয়েছিলেন আরেকটি কোন সমস্যার কারণে। তারপর থেকে ওনাকে আর মিলছে না। আজ ভোরে খবর শুনে আমরা হতভম্ব হয়ে গেছি। যাই হোক, আমরা পরিশেষে আমাদের প্রশাসনের কাছে এটাই দাবি, আমাদের একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মঈনুদ্দিন ভাইয়ের যদি কোনো কারণে এখানে কোনো ক্লু লুকিয়ে থাকে, উদ্ঘাটন করে সঠিক ব্যবস্থা নিবে। আর যদি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জীবদ্দশায় ওনার ভুল ত্রুটি ক্ষমা করে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে, একথাটি রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমি কিন্তু একটু আগে ওনার আজকে যিনি লাশ হয়ে আছেন আমাদের সামনে, ওনার এক ছোট ভাইয়ের বক্তব্য নিয়েছিলাম। তো ওনার সবচেয়ে ছোট, ওনাদের পরিবারের সবচেয়ে ছোট যে ভাই রয়েছেন, উনি কিন্তু আমার সামনে এখানে আছেন। আমি আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আঙ্কেল, আপনি বলেন তো, মানে উনি কখন বেরিয়েছিলেন এবং কখন থেকে আপনারা নিখোঁজ হিসেবে জানতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন রাত 11টা হয়, আমার অফিস লাগাইয়া আমি বাড়িতে রওনা দেই। প্রায় 11:30টার দিকে বাড়ি পর্যন্ত পৌঁছাই। পৌঁছে দেখা যায় বাড়িতে একটা সালিশ বৈঠক চলে, আলাপ চলে, গ্রামের অনেক মুরব্বিয়ান লইয়া আলাপ চলে। পর আমি খানাতে বসার পর দেখা যায় মোটরসাইকেলের একটা শব্দ। বাড়িয়ে দেখা যায় আমার ভাইয়ের মোবাইলে কয়েকটা ফোন আসতেছে, একটার পর একটা। আমি জিজ্ঞাসা করি ওনারে যে, ওনার ভাই আপনার মোবাইলে কি? তারপর উনি বলতেছেন যে আমার জরুরি একটা সালিশ বৈঠকে যাইতে হবে কুনিমুড়া বাজারে একটা ফোন আসতেছে, ওই ফোনে যাওয়া লাগবে, না গেলে হবে না। আমি বললাম যে না ভাই, এত রাত্রে
কোনো ফোনের প্রয়োজন নেই আর কোনো চালিশের দরকার নেই, যদিও কেউ রাগ করে তাতে অসুবিধা নেই, তুমি রাত্রের বেলা বাড়িও না। উনি বলছেন যে না, মানুষ রাগ করবে, গুসা করবে, অনেক সময় ধরে ওনাদেরকে অপেক্ষা করাইতেছি, আমি যাইতে হবে। তখন উনি যান, যাওয়ার পর আমি আলাপ করি আরো 2 বার ওনার সাথে যে কোথায় আছেন, কি করতেছেন। বলছি আমি যে আসেন, আমি নিয়ে যাইব। উনি বলছেন যে না, আমার নেওয়া লাগবে না, আমি আসতেছি। আসলে এগুলো আমরা শুনেছি অনেক বক্তব্যের মাধ্যমে, তো আমরা জানতে পারছি যে উনি তো রবিবার থেকে নিখোঁজ। রবিবার থেকে যখন উনি নিখোঁজ হয়েছেন, তো সোমবার, রবিবার রাত্রে এবং সোমবার উনি কিন্তু বাড়িতে ছিলেন না। এই সময়ের ভিতরে আপনারা কি প্রশাসনের কোনো হাওলা নিয়েছেন? প্রশাসনের জি না, আমরা এরকম তানোর অনেক 40 বৈঠক গেলে মোবাইল গুলো বন্ধ থাকে, যার কারণে আমরা ফোন দিচ্ছি, বারবার দেখা গেছে বন্ধ। আমরা ভাবছি যে কোনো 40 বৈঠকে আছেন বা কোনো বিচার বিভাগে আছেন, যার কারণে মোবাইলটা বন্ধ। এমনি অন্য মানুষের কাছে খোঁজ নিছি, কেউ দেখে নাই, ওইটা পর্যন্ত আমরা খবর নিতে পারছি। আমরা আজকে সকাল 8টা 7 মিনিটে আমি ফোন পাইছি, ফোন পাওয়ার সাথে সাথে আমি আসছি। উনি আমার ভাই যদি এমনি কোনো যে নিজের যে তাকে আল্লাহর তরফ থেকে কোনো হুকুম হয় আর উনার কোনো ক্ষতি হয়, তাতে তো আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আর যদি উনারে কোনো কেউ এরকম কোনো আঘাত কইরা কোনো মারা হয়, তাতে আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে আবেদন করব, আমার যেন সুস্থ বিচার পাই, সুস্থভাবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন ওনার স্নেহের ছোট ভাই জনাব নাসির উদ্দিনের কাছ থেকে আমরা বক্তব্য নিচ্ছিলাম। তো আমাদের মধ্যে আসলে এখানে উপস্থিত হয়েছেন প্রশাসনের লোকজন, আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আসলে তারা আইনি যে প্রক্রিয়াটি রয়েছে, লাশ উঠানোর পর সুরতহাল রিপোর্টের মাধ্যমে আইনি যে প্রক্রিয়া, যেটা লেখালেখি যে প্রক্রিয়াটা ছিল, ওনারা এই লেখালেখিতে বর্তমানে ব্যস্ত আছেন, যার জন্য আমরা ওনাদের বক্তব্য এখন নিতে পারছি না। আসলে আপনারা দেখছিলেন এখানে কিন্তু হাজার হাজার লোক, এখানে কিন্তু হাজার হাজার লোক কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো ওনাদের এই লোকগুলি কিন্তু আসলে শুধু লাশ দেখার জন্য নয়, এটা মর্মান্তিক একটা বিষয় যে ওনাকে ভালোবাসে বিদায়, ওনার খবর পেয়ে হাজার হাজার মানুষ নিজের কাম কাজ ফেলে রেখে ওনাকে দেখতে এসেছে এক নজরে। আসলে এটা শেষ দেখা হয়তো, তাই ওনারা সবাই চলে এসেছেন। দর্শক, আমরা এখানে জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যিনি গত 28শে এপ্রিল যিনি দরাবাজার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের এখানে আসছেন। আমরা ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আসলে সত্যিকার অর্থে আজকে যে আমরা মরদেহ নদীতে পাইছি, এটা অত্যন্ত দুঃখজনক এবং সমস্ত এলাকাবাসী উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে উপস্থিত হয়েছে। এইরকম প্রত্যাশা আমরা কেউ করি না। আজকে যার লাশ পাওয়া গেছে আমাদের চাইরগাঁও গ্রামের সালিশ ব্যক্তিত্ব এবং রাজনৈতিক মনা মানুষ, দীর্ঘদিন যাবৎ মানুষের সুখে দুঃখে পাশে থাকে। পাশাপাশি এই ইউনিয়ন থেকে এই লোকটা নির্বাচনে অংশগ্রহণ করছে। মানুষ উনাকে বিভিন্ন সামাজিক যখন সমস্যা দেখা দেয়, এই সমস্যা কল্পে উনি নিজেরাই জড়ায়। আজকে এই মৃত্যুটা একেবারে স্বাভাবিক মনে করার কোনো সুযোগ নাই। আমরা দেখলাম যে গালের মধ্যে দাগ আছে, বডিতে দাগ আছে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যদি এইরকম কিছু হয়ে থাকে হত্যাকাণ্ড, এটা আমরা প্রশাসনের মাধ্যমে আমরা এটা উদ্ঘাটন চাই। এইরকম দুর্ঘটনা যদি এলাকার মধ্যে ঘটে, এইরকম এই রহস্যজনক মৃত্যু যদি এইভাবে হয়ে থাকে, তাইলে এটা ধারাবাহিকতা চলে আসবে। আমরা এইরকম, এইটা শান্তিপ্রিয় ইউনিয়ন, নরসিংপুর ইউনিয়ন এবং নরসিংপুর ইউনিয়নের প্রতিটা মানুষই আমরা সহাবস্থানে বসবাস করি। আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে এই উপজেলা প্রশাসন তথা যারা এই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সহাবস্থানে রেখে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের মাধ্যমে যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, এটা দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে আমাদের এখানে উপস্থিত স্যার দুটা কথা বললে রাখিলাম না। দর্শক, আসলে আমরা যে জায়গাটিতে লাশটি পাওয়া গিয়েছে, আমরা সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা আসলে যদিও এখানে এখন লাশ নেই, লাশ পুলিশ পানি থেকে উঠিয়ে ফেলেছে, তো আমরা এখন কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম যে জায়গাটি আসলে যদিও এই নদীতে অনেক স্রোত থাকে, বর্তমানে কিন্তু স্রোত নেই। এখানে উপর থেকে ভাসমান অবস্থায় যে এতদিনে এখানে আসবে এরকম কোনো স্রোত এখানে নেই। ধারণা করা হচ্ছে আসলে কেউ নাকে হত্যা করে এই জায়গাটিতে এখানে ফেলে রেখেছিল। তো আমরা দর্শক, এই যে জায়গাটি আমরা আপনাদেরকে একদম যে জায়গাটিতে ওনার লাশ পাওয়া গেছে ওই লাশের ওই জায়গাটিতে আমরা নিয়ে এসেছি। এই যে নৌকা এখানে না, এই যে আমার হাত যেখানে ইশারা করছে ঠিক সেই জায়গাটিতে ওনার লাশ। এখানে আসলে খুব কম পানি ছিল, এখানে খুব কম পানি, প্রায় 2 ফিট পানি হবে। এই পানির মধ্যে ওনার লাশটি পাওয়া গেছে। নদীর মধ্যখানে তো অনেক পানি, কিন্তু যেখানে লাশ পাওয়া গিয়েছে আটকিয়েছিল সেখানে মাত্র 2 ফিট পানি ছিল, এখানে লাশ পাওয়া গেছে। আমরা ওনার পায়ে যে জুতা ছিল এটা কিন্তু ওনার পায়ে যে জুতা ছিল এই জুতাটি কিন্তু ওনার হাতে আমরা এখানে লাশ যখন যারা প্রথম দেখেছেন আমাদেরকে ওনারা বলেছেন ওনার হাতে মোবাইল এবং জুতা দেখা গিয়েছিল। তো আসলে দর্শক, আমরা কিন্তু এখানে প্রশাসনের লোক ছিল, অনেকে আসছে।